দেয় যে জীবনের পরবর্তীকালে আমরা আলাদা কাজ করে একসাথে চলতে গেলে যেতেই পারে। মনে রাখবেন আমরা এক কালিমার ভাই, তাই বারবার আমরা আপনাকে ঘরোয়াভাবে সমস্যার সমাধানের জন্য চিঠি দিয়েছি। আপনি আমাদের আহ্বানে সাড়া দেন। আজ দেখতে পাচ্ছি আমাদেরকে নির্মূল করার পক্ষে, নির্মূল করার লক্ষ্য নিয়ে যে রাজনৈতিক দুষ্টচক্র ব্যবহার করেছেন আপনি, তারাই এখন আপনার উপর প্রধান বিস্তার করে চলেছে। ধীরে ধীরে আপনাদের তাবলীগ রাজনৈতিক রূপ গ্রহণ করেছে। এটা শুধু আপনার জন্য নয়, বরং গোটা তাবলীগ কাকরাইল মার্কাজ ও টঙ্গী ইজতেমার জন্য একটি অর্থ সংকেত। মোহতারাম মাওলানা, গত 3 নভেম্বর 2024 তারিখে আবার আমরা আমিরুল হিন্দ মাওলানা আশরাফ মাদানী সাইফুল ইসলাম প্রস্তাবনার ভিত্তিতে সমঝোতামূলক একটা আহ্বান জানিয়ে জাতীয় গণমাধ্যমের মধ্যস্থতায় আপনাদেরকে চিঠি দিয়েছি। আপনারা আমাদের কথা শুনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইজতেমা বিষয়ক 4 নভেম্বরের বৈঠককে উপেক্ষা করে তাদের চিঠি দিয়েছেন যে আমরা নাপদ দল, মানে বাতিল দল বলে তারা চিঠি। আপনারা এমনকি আমাদের সাথে একসাথে বসতেও তৈরি নন। আফসোস, এই বিষয়টি আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। 8 তারিখে যখন আমাদের একসাথে বসার কথা ছিল, তখন জুবাইর পন্থীরা আমাদের সাথে বসতে রাজি হলো। তারা তাদের যে চিঠি দিয়েছিলেন সরকারের কাছে, সেখানে এটা মেনশন করলেই পারতেন যে তাদের ইত্যাদি ইত্যাদি প্রবলেমের কারণে তারা যেতে পারছেন না। আপনাকে বলতে চাই, 15 তারিখ যদি আপনি কাকরাইল মার্কাজ দখলে রাখার চেষ্টা করেন আর এতে জান ও মালের কোন রকম ক্ষয়ক্ষতি হয়, দেশের প্রচলিত আইনে অবশ্যই তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই বহন করতে হবে। আমরা আপনাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি, বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদেরকে সংখ্যা লঘু বা দুর্বল ভাবা এটি হবে আপনার জীবনের অন্যতম ভুল। কারণ আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ হকের সাথে আছেন। পরিশেষে বলছি, আসুন জীবনের পড়ন্ত বেলায় ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যার কারণে তৌহিদ শুরু হয়েছে, তার শেষ সাথে চোখের পানি এবং আহাজারি বদলতে নবুয়তের যে মহান তবলিগের মেহনত আমরা আমানত হিসেবে পেয়েছি, সেটিকে আর বিতর্কিত না করি। বিশ্ববরেণ্য উলামায়ে কেরামের মতামত গ্রহণ করে একসাথে আগের মতো দাওয়াতের মেহনত করি। অথবা যদি আগের মতো মেহনত করা সম্ভব না হয়, তাহলে আপন আপন জায়গায় যার যার মতো করে দাওয়াতের মেহনত করি এবং একে অপরের দ্বীনের মেহনতকে ও ইস্তেমাকে বাধা দেওয়া থেকে বিরত থাকেন। প্রিয় মাওলানা, আপনি ফিরে আসুন, আপনার জন্য আমাদের দ্বার উন্মুক্ত। আমরা নিশ্চয়তা দিচ্ছি, আপনাকে আমরা নিজামুদ্দিনের হযরতগণের মাশওয়ারা অনুযায়ী আগের মতোই সম্মান এবং মর্যাদায় প্রতিষ্ঠিত রাখব। আরজ গুজার সৈয়দ ওয়াসিম ইসলাম, কাকরাইল শুরা, তাবলীগ জামাত বাংলাদেশ, কাকরাইল মসজিদ, রমনা, ঢাকা। গতকালকে এই চিঠি আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি যে আমরা ঐক্য এবং শান্তির পথে যেতে চাই, সহিংসতাকে এড়াতে। সারা দুনিয়ার আলেম এবং তবলিগের সাথীরা বাংলাদেশে উনি আসছেন না বলে ওই দেশগুলোতে এত পয়সা খরচ করে এত দূরে দূরে গিয়ে ওনার সাথে দেখা করে ওনার বয়ান শুনছে, ওনার কাছ থেকে পরামর্শ নিচ্ছে, সারা বিগত বছরের তবলিগের সমস্ত ঘটনা ওনাকে শোনাচ্ছে, সামনের বছর কিভাবে চলবে তারা দিক নির্দেশনা নিচ্ছে। কাজে মাওলানা সাদ সাহেব, আমরা কি জানতে চাইতে পারি যে আমাদের আমির, বিশ্ব আমির, যার ব্যাপারে সারা পৃথিবীতে কোথাও কোনো কনফিউশন নেই, পৃথিবীকে আপত্তি করছে না, তিনি কেন বাংলাদেশে আসতে পারবেন না? আলেম ওলামার সংখ্যা তো ইন্ডিয়াতে মোটেই কম না। ইন্ডিয়াতে যেই ইজতেমাগুলোতে তিনি অংশগ্রহণ করছেন, কোন কোন ইজতেমায় 4 কোটি পর্যন্ত মুসলমান একত্রিত হয়েছে। দারুল উলুম দেওবন্দের পাশে তিনি ইজতেমা করেছেন, কেউ কোনো আপত্তি করেনি। প্রশ্নের উত্তর দিচ্ছি, তিনি ওই জায়গাগুলোতে ইজতেমা করেছেন, কোথাও কোনো প্রবলেম তৈরি হয়নি। তাহলে আমরা কি জানতে চাইতে পারি কোন অপরাধে তিনি বাংলাদেশে আসতে পারবেন? আর দ্বিতীয় প্রশ্ন, ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তবলিগের মার্কাজ হচ্ছে দিল্লি নিজামুদ্দিন, মার্কাজের অবস্থান হচ্ছে সেখানে। আমরা নিজামুদ্দিন মার্কাজকে মেনে তবলিগ করি, ভারতের সাথে আমাদের কি সম্পর্ক? সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন আছে কিনা ভাই? শুধু সাংবাদিক ভাইরা প্রশ্ন করতে পারি। হাজিদের নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য রাখছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। তিনি মুখপাত্র এবং আমিরুল হিন্দ সৈয়দ আরশাদ মাদানী বাংলাদেশে এসে স্পষ্ট করে গিয়েছেন যে মাওলানা সাদ সাহেবের
যতটুকু কোরআন হাদিস থেকে যদি কোনো বিচ্যুতি ভুল হয়ে থাকে উনি রুজু করেছেন দেওবন্দে, অর্থাৎ উনি ফিরে আসছেন, মাসলা খতম, অর্থাৎ দেওবন্দ বলে দিয়েছে এই ব্যাপারে আমাদের আর কোনো অভিযোগ নাই। তো বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ থেকে যদি তার ব্যাপারে বলে যায় কোনো অভিযোগ নাই, তাহলে আমাদের মতো ছোট ছোট মোল্লাদের অভিযোগ করা এটা বন্ধ। 7 ডিসেম্বর যে আপনারা সমাবেশ দিয়েছেন, 5 নভেম্বরে পাল্টা সরকারের কাছে অনুমতি নিয়েছেন কিনা? আমরা 7 ডিসেম্বরের যে সমাবেশ আপনারা দিয়েছেন, এটা কোনো পাল্টা না, পাল্টা আপনি দেখলেই বুঝতে পারবেন। আমাদের এটা হলো মূলত আমরা যেটা চাচ্ছি সেটা হলো জাতীয় কমিশন শিক্ষা বোর্ডের উদ্যোগে মুসলিম উম্মার ঐক্যের পথ ও পন্থা, কিভাবে আমাদের এই বিভাজন এটা আরো কমে আসে। বিশ্ববরণ্য ওলামায়ে আমরা আসবেন এবং মাওলানা সাদ সাহেব উনি পুরা দুনিয়াতে সফর করছেন, তারা এসে এটা শোনাইবেন যাতে করে আমরাও ফিরে এসে ঐক্যের পথকে অবলম্বন করি। এই জন্যই মূলত আমরা সেদিনের একটা সমাবেশ আন্তর্জাতিক মানে করতে চাচ্ছি। আর শুক্রবারে কি কাকরাইলে আপনারা যাচ্ছেন? জি, এদের তো স্বাভাবিক নিয়মের কথা, তারা 4 সপ্তাহ পরে 2 সপ্তাহ আমরা যাই, সেই হিসাবে শুক্রবার আমাদের স্বাভাবিক নিয়মেই, এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্তও করেছে যে আমরা স্বাভাবিকভাবে ওখানে যেতে পারবো, কিন্তু অবশ্যই আমরা যাবো। আর ওই দিন আমাদের পুরো বাংলাদেশ থেকে ছাত্রীরা এই জন্য আসবে, আমাদের 3 মাস অন্তর অন্তর আমাদের বাংলাদেশে কি কাজ হচ্ছে তবলিগের আর কি কতটুকু করা দরকার এই মর্মে আমরা জোর বলি, জোর। ওই দিন আমরা কাকরাইল মসজিদে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে সাথীরা আসবে, আমাদের তাবলিগের যে জোর নামে অর্থাৎ একটা প্রোগ্রাম হয় সেটা ওই দিন হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে এটা জানাতে চাই, যৌক্তিক কারণেই তো আমাদের শুক্রবারটি যাওয়ার কথা, সেটাই আমাদের সময়। যে কোনো কারণেই হোক, একটা বৈষম্যের শিকার হয়ে একটা আইন চলে আসছে যে ওনারা 4 সপ্তাহ থাকেন, আমরা 2 সপ্তাহ থাকি। যেই 2 সপ্তাহ আমরা থাকি সেই সময় কিন্তু ডান দিকের উত্তর দিকে পুরো মাদ্রাসা ওনারা ছাত্রদের ঢুকতে পারে রাখে। আমরা না ছাত্রদেরকে ঢুকতে বাধা দেই, না ওস্তাদদেরকে ঢুকতে বাধা দেই, না বেরোতে বাধা দেই, যেহেতু সহিংসতা আমাদের মাঝখানে নেই। কাজে এই সময়ের মধ্যে আমাদের ন্যাচারালি কাকরাইলে যাওয়ার কথা এবং আমরা কাকরাইল যাব। আমরা আপনাদের কাছে এটা পেশ করছি যে আমরা কেন যেতে পারবো না, এমন পরিস্থিতি কেন তৈরি হবে যে কেউ কাকরাইল মার্কাজ আর মসজিদ দখল করে রাখবেন, যাদের ন্যায্য পাওনা অধিকার সরকারের ডিসিশন নেয়া, তারা তাদেরকে সেখানে যেতে দিবেন না, এটা কেমন কথা? সহিংসতা তো হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় সাদ সাহেবের সাথে দেখা করেছিলেন, দেওবন্দ বলেছিলেন যে সমস্ত বিষয়ে আমরা ওনার কথা মেনে নিয়েছি, সঠিক। একটা বিষয়ে উনি যদি ফিরে আসে যথেষ্ট হয়ে যাবে। ঠিক নিজামুদ্দিন মার্কাজে উনি আমরা আসার পরে বলা হলো, সাথে সেদিন আমি নিজে জিয়া বিন কাসিম ছিলাম, আমি নাম ওদিন উল্লেখ করেছিলাম, মাওলানা মাহফুজুল হক সাহেব যিনি জামিয়া রহমানিয়ার মোতামিম, উপজেলা ফারুক সাহেব যিনি বারিজাল মাদ্রাসা শেখুলাদি সহ মাওলানা জুবাইর সাহেব, ওয়াসিফুল ইসলাম সাহেব, স্পষ্ট মাওলানা সাদ সাহেব ফিরে আসছেন, বলছেন যদি মুসা আলাইহিস সালামের ব্যাপারে কোনো গলতি কোনো ভুল আমার থেকে হয়ে থাকে আমি তার থেকে ফিরে আসলাম, আমার থেকে এরকম কথা আর বের হবে না। প্রেক্ষিতে উনি ফিরে আসছেন এবং তারা এটা শুনে আসছেন নিজের কানে, এবং তারা স্বীকার করে আসছে যে মাওলানা সাদ সাহেব রুজু করছেন। তারপর বাংলাদেশে এসে কেন তারা তাদের মত আর কথাকে ঘোরাইলো, এটাই আমাদের প্রশ্ন। কেন তারা তাদের কথা থেকে ফিরে আসলো, তারা মিথ্যার আশ্রয় কেন নিল? আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমি একটা প্রশ্ন আপনাদের কাছে, সেটা হচ্ছে যে আপনারা প্রেস কনফারেন্সে বলেছেন নিজেরাই যে ওরা লাঠিটা জমা করছে, অর্থাৎ ওই দিন হচ্ছে উনি যদি আসেন ইন্ডিয়া থেকে বড় ধরনের একটা সংঘর্ষের আশঙ্কা আপনারাই করছেন। এখন দেশের এই সংকটময় একটা সময়ে এই ধরনের একটা সংঘর্ষের আশঙ্কার মধ্যেও কি আপনারা তাকে দেশে আনবেন? আমরা আশা করতেছি, পরিপূর্ণভাবে আশা করতেছি, যেহেতু আমার ভাই একটু আগে বলে আসছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি শান্তিতে নোবেল বিজয়ী এবং বিশ্বের মধ্যে উনি একজন গণ্যমান্য অনেক বড় বরেণ্য ব্যক্তি। আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা এই বৈষম্য বিরোধী সরকারের মাধ্যমে আমাদের বিশ্ববরেণ্য তাবলীগের আমির উনি বাংলাদেশে আসবেন, কোন ধরনের কোনো সহিংসতা সরকার হতে দিবেন না। প্রেক্ষিতে আমরা আমাদের তাবলীগের সাথীরা সরকারের বিষয়টা এটা আপনাদের দুইটা দিকের বিষয়, আপনারা যদি ইনপুট মেলেন তাও সেটা যদি সরকার ওনাকে ভিসা অ্যাপ্রুভ করে তাহলে অবশ্যই সরকার অনুমতি দিয়েছে। আর যখন ভিসা দিয়ে মানে আপনি জানেন নিয়ম, অর্থাৎ আমান দিয়া তার নিরাপত্তা দিয়ে এটা সরকারের দায়িত্ব। সাথে সাথে দেশীয়ভাবে যদি নিরাপত্তা এবং তার প্রোডাক্ট দেওয়ার প্রয়োজন মনে করি, আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের 10-20 লক্ষ সাথী আছে, এয়ারপোর্ট থেকে লাল গালিচা বিষয় আমরা টঙ্গীর মাঠে তাকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।